আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা অনেক সময় দেশ এবং প্রবাস থেকে আমাদের কাছে জানতে চান, যে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আপনার করণীয়টা কী? আমি আজকে যদি আপনি চাঁদাবাজির সম্মুখীন হন, যদি আপনি চাঁদাবাজি আপনাকে কেউ আপনার কাছ থেকে চাঁদা চায়, যদি আপনার বাসায় কেউ এসে বলে যে 5 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আপনার শান্তিতে এই জায়গায় বসবাস করতে পারবেন, অথবা আপনি একটা বিল্ডিং নির্মাণ করতেছেন, অথবা আপনি জমি ক্রয় করতেছেন, অথবা আপনাকে কোনো ব্যক্তি, রাজনৈতিক বা অরাজনৈতিক সন্ত্রাসী কোনো ব্যক্তি আপনাকে হঠাৎ করেই বলল যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে এই সম্পত্তি বুক দখল করবেন, অথবা আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন। আসলে চাঁদাটা অনেকভাবে একটা মানুষের কাছ থেকে চাইতে পারে। যদি যে কোনো উপায়ে, যে কোনোভাবে আপনাকে হুমকি ধমকি দিয়ে জোরপূর্বক আপনার থেকে টাকা গ্রহণের চেষ্টা করে, অথবা আপনাকে হুমকি ধমকি দিয়ে থাকে, আপনি চাঁদাবাজির সম্মুখীন হন, তখন আপনি আইনগতভাবে কী পদক্ষেপ নেবেন? আজকের আলোচনাটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের খুবই জানতে হবে, খুব ভালোভাবে এই বিষয়টা অনুধাবন করতে হবে, যে আপনি আপনার কাছে অথবা আপনার আশেপাশে এমন কোনো ঘটনা যদি ঘটে, অর্থাৎ চাঁদাবাজি যদি ঘটে, আপনি অথবা আপনার যে ঘটনার সম্মুখীন সরাসরি যে ব্যক্তি ভিকটিম হবে, সে ইচ্ছা করলে আপনার আইনগত ব্যবস্থা নিতে পারবে। এই আইনগত ব্যবস্থাটা কি হবে? এই আইনগত ব্যবস্থাটা হলো যে চাঁদাবাজি যদি কোনো ব্যক্তির সম্মুখীন হয়, তাহলে তার অবিলম্বেই, একেবারে যখন ঘটনাটা ঘটবে তখনই নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। থানায় গিয়ে একটা জিডি অথবা মামলা করতে হবে, একটা এজাহার দায়ের করতে হবে প্রমাণের জন্য। আপনার কাছ থেকে যেভাবে চাঁদা চেয়েছে, অর্থাৎ যদি ফোনে চাঁদা চেয়ে থাকে, তাহলে ফোনে রেকর্ড করে ফেলতে হবে। যদি সরাসরি এসে বলে, তো যদি কোনো ভিডিও করা সম্ভব হয়, ভিডিওটা রেকর্ড করে ফেলতে হবে। যদি সিসি ফুটেজ থাকে, সেটাকে সংরক্ষণ করতে হবে, এবং এগুলা সংরক্ষণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে সাবমিট করতে হবে। এবং দেখেন পরিস্থিতি এমন যে আপনি নিকটস্থ থানায় আপনার যাওয়া সম্ভব হচ্ছে না, তখন আপনি 999-এ ফোন দিতে হবে, এবং অপরাধীকে আপনার দ্রুত আইন যে রক্ষাকারী সংস্থা, যেটা হচ্ছে পুলিশের সাথে যোগাযোগ করে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এখন চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে আমি আরেকটু আলোচনা করি, তাহলে আপনাদের সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, চাঁদাবাজি যদি আপনার সম্মুখীন হয়, বা আপনি চাঁদাবাজির সম্মুখীন হন, তার বিরুদ্ধে আপনি আইনগত কিছু পদক্ষেপ নিতে পারেন, যে বিষয়গুলো আমি আলোচনা করতেছি। দেখেন, তথ্য ও প্রমাণ সংগ্রহ। আপনি থানাতে গিয়ে বললেন যে অমুক ব্যক্তি আপনার কাছ থেকে চাঁদা চাচ্ছে, থানা কিন্তু এই বিষয়টা বিলিভ করবে না। আর একটা বিষয় মনে রাখতে হবে, আপনার থানা 90% চাঁদাবাজি বিষয়ে মামলা গ্রহণ করতে চায় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। বিশেষ করে চাঁদাবাজির সম্মুখীন হলে অনেক সময় আদালতে মামলা করা লাগে। এখন কথা হচ্ছে যে আপনি থানাতে যাওয়ার সময় তথ্য ও প্রমাণ যে বিষয়গুলো, এটা হচ্ছে যেমন ধরুন যে চাঁদাবাজির সময় করা ভিডিও, অডিও রেকর্ড, কোনো ধরনের রসিদ অথবা কোনো ধরনের মেসেজ যদি আপনার ফেসবুক অথবা আপনার হোয়াটসঅ্যাপে এমন কোনো মেসেজ দেয় যে টাকাটা দিতে হবে, তখন এই ডকুমেন্টটা আপনি মামলার সাথে সাবমিট করতে হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। থানায় অভিযোগ এবং মামলার বিষয়টা এরকম যে আপনি স্থানীয় থানায় দ্রুত অভিযোগ দায়ের করতে হবে, এবং এজাহারটা থানা রিসিভ করে যদি মনে করে যে এটাকে এফআইআর করা উচিত। আসলে থানা, আমি তো আগেই বললাম যে 90% চাঁদাবাজির মামলা থানা এফআইআর করতে চায় না, কারণ এই ক্ষেত্রে পলিটিক্যাল, সাধারণত চাঁদাবাজি যারা করে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালীও হয়। এলাকার সবচেয়ে শক্তিশালী মানুষগুলা, রাজনৈতিকভাবে শক্তিশালী মানুষগুলাই কিন্তু আপনার কাছে চাঁদা চাবে। কোনো নর্মাল মানুষ কিন্তু চাঁদা চায় না। এখন চাঁদা চায় কার কাছে? নর্মাল মানুষের কাছে, অর্থাৎ স্বাভাবিকভাবে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় নাই, কোনো ধরনের একটু অসহায় মানুষ, প্রবাসী, ব্যবসায়ী,
যারা রাজনীতির আশেপাশে নাই তাদের কাছ থেকে চাঁদাটা চায়, তখন ওই ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ করলেও তেমন ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আপনি যদি পারেন থানায় গিয়ে অভিযোগটা দায়ের করবেন, অভিযোগ নিলে না অভিযোগকে এফআইআর করুক না করুক, আপনি এই অভিযোগটা পরবর্তীতে আদালতে মামলা করার সময় আপনি অভিযোগটা সংযুক্তি হিসাবে মামলার সাথে যুক্ত করে আদালতে সাবমিট করতে পারবেন। এখন হচ্ছে যদি দেখেন পরিস্থিতি খুবই খারাপ, আপনাকে একটা বড় ধরনের একটা ঝামেলার সম্মুখীন হবেন, অথবা আপনাকে হত্যাও করে ফেলতে পারে, অথবা আপনাকে হুমকি দুমকি দিয়ে এমন অবস্থা তৈরি করতে আপনি বাসা থেকেই বের হইতে পারতেছেন না, তখন আপনি ইচ্ছা করলে 999 অর্থাৎ বাংলাদেশ পুলিশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, যেটা এই ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের আপনি 999 ফোন দিয়ে তাৎক্ষণিক পুলিশের কাছ থেকে আপনি সহযোগিতা চাইতে পারেন চাঁদাবাজির ক্ষেত্রে। গোয়েন্দা সংস্থার সহযোগিতা, যদি আপনি গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিবি অথবা র্যাবের সহযোগিতার জন্য ডিবি অথবা র্যাব অফিসে, যেগুলা তাদের জোনাল অফিস আছে, যেই অফিসগুলো আছে, যেমন কুমিল্লাতে আলাদা প্রত্যেকটা জেলায় একটা করে ডিবি অথবা র্যাব অফিস আছে, আপনি ইচ্ছা করলে ওই অফিস বরাবর আপনি সব ঘটনাটা বিস্তারিত বিবরণ সহ প্রয়োজনীয় আপনার তথ্য আপনি সরবরাহ করে প্রয়োজনীয় তথ্য উপাদান আপনি দিয়ে আপনি এই অফিসগুলোতে আপনি আবেদন করতে পারেন। এখন অনলাইনে যদি অনলাইন অথবা ডিজিটাল চাঁদাবাজির একটা বিষয় থাকে, যেমন অনলাইনে যদি কেউ বলে যে চাঁদা দিতে হবে, আপনাকে আপনার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনার কোনো গোপন ভিডিও অথবা অডিও অথবা ছবি ভাইরাল করে দিবে বলে আপনার কাছে চাঁদা দাবি করে, তখন আপনি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করতে পারেন, অথবা আপনার ডিজিটাল নিরাপত্তা আইনে আপনি মামলা করতে পারেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনি যদি চাঁদাবাজির সম্মুখীন হন, অর্থাৎ আপনার কাছ থেকে কেউ চাঁদা চেয়েছে, আপনি যদি চাঁদার টাকাটা দিয়ে দেন, তাহলে তো একটা রফাদফা হয়েই গেল। যদি আপনি চাঁদার টাকা দিলেও আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাছ থেকে কেউ চাঁদা চাইলেই আপনি খুব সহজে যদি আপনি চাঁদার টাকাটা দিয়ে দেন, তাহলে হবে কি, আপনার পরবর্তীতে সে আপনাকে অসহায় মনে করবে, পরবর্তী আবার আপনার কাছ থেকে চাঁদা চাওয়ার সম্মুখীন হবেন, আবার চাঁদা সম্মুখীন হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে চাঁদা চায়, যদি আপনাকে বাধ্য করে, আপনি কৌশলে আপনি আইনগত ব্যবস্থা নিতে হবে। এইটাই হবে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। আসলে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক এই যে ঝামেলার কারণে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্ষমতাসীন যারা আছে তারা চাঁদাবাজিটাকে তাদের একটা পেশা হিসাবে ধরে নিয়েছে, রাজনীতি করবে, চাঁদাবাজি করবে। আসলে তাদের পেশা হিসাবে যদি চাঁদাবাজি করে, তাকে এই ক্ষেত্রে আপনি যে আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে, অথবা আপনার চাঁদাবাজদের সম্পর্কে যারা পরিচিত, তাদের সাথে আপনার দূরত্ব বজায় রাখতে হবে। এবং তারা যদি এইভাবে আপনাকে হয়রানি অপদস্থ করার চেষ্টা করে, আপনার কাছ থেকে জোরপূর্বক কিছু চাঁদা চায়, আপনাকে হয়রানি করার চেষ্টা করে, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজের আওতায় নিয়ে আসতে হবে, এবং আপনার প্রয়োজনে আপনার বাড়িঘরগুলোও সিসিটিভি ফুটেজের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে হবে কি, আপনার কাছ থেকে কেউ চাঁদা চাইলেও সেটা ভিডিও আকারে থেকে যাবে। এখন আপনার কাছ থেকে যে ফোনে কেউ চাঁদা চায়, আপনি অবশ্যই এই ফোনের চাঁদা চাওয়ার বিষয়টাকে আপনি ফোনে রেকর্ড করে রাখতে পারেন। আপনি পরবর্তীতে এই রেকর্ডটা আইনে সাক্ষ্য আইনের আপনার অডিও ভিডিও সব কিছু কিন্তু এখন সাক্ষ্য আইন অনুযায়ী এটা আইনের সাক্ষী হিসাবে ধরা হয় এবং সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়। যেহেতু আপনি বর্তমান সময়টা একটু জটিল সময়, রাজনৈতিক ঝুটঝামেলা আছে, বিভিন্ন ধরনের ঝামেলার কারণে আপনি হয়রানি অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে, আপনি চাঁদাবাজির সম্ভাবনা আছে। সুতরাং আপনি চাঁদাবাজির ক্ষেত্রে আপনি খুবই সচেতন হতে হবে। চাঁদাবাজরা দেশ ও জাতির জন্য শত্রু। আপনার কোনো দলই, বিএনপি বলেন, জামাত বলেন, এই সরকারি এবং বিরোধী দল, কেউই আসলে চাঁদাবাজির পক্ষে না। তবে আপনি আপনার জায়গা থেকে শক্তিশালী একটা অবস্থান নিতে হবে। যদি চাঁদাবাজরা চাঁদাবাজি করে সেরে যেতে পারে, অর্থাৎ চাঁদাবাজি করে টাকা নিয়ে খেয়ে ফেলতে পারে, ভয়ভীতি প্রদর্শন করে নিজের জায়গাতে স্টিল থাকতে পারে, তখন তো এটা তার
এইটা এটা এটা তো তারা, বরং আপনি ভয় পাবেন। ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ইচ্ছা করলে চাঁদাবাজির বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।